আজই পদত্যাগ করতে যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বৃহস্পতিবার রাতে তার মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানান। প্রতিবেদনে বলা হয়, জাতীয় সংসদের স্পিকার হাফেজ উদ্দিন আহমেদের কাছে পদত্যাগপত্র জমা দেবেন তিনি। দায়িত্ব থেকে রাষ্ট্রপতির সরে দাঁড়ানোর কোনো কারণ অবশ্য জানাননি তার মুখপাত্র। তবে বিষয়টির সাথে জানাশোনা আছে এমন 3টি সূত্রের বরাতে বার্তা সংস্থা জানায়, ফ্যাসিস্ট হাসিনার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কারণে তার পদত্যাগের চাপ রয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশে ফেরার পরিকল্পনা ঘোষণা করার পর চাপ বাড়তে থাকে তার মিত্র রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ওপর। প্রধানমন্ত্রী তারেক রহমানের কোনো মুখপাত্রই এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। জাতীয় সংসদের স্পিকার হাফেজ উদ্দিন আহমেদ বলেছেন, চিকিৎসার জন্য বিদেশে থাকায় রাষ্ট্রপতি পদত্যাগের বিষয়ে আপাতত তার কাছে কোনো তথ্য নেই। দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চিকিৎসা শেষে দেশে ফিরে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করলে স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের পর 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সাংবিধানিক বিধান রয়েছে। এর আগে গত 19 জুলাই চিকিৎসার জন্য হাফেজ উদ্দিন আহমেদ ঢাকা থেকে ব্যাংককে যান। নির্ধারিত সময়ের 2 দিন আগেই তিনি দেশে ফিরলেন। এখানে কে পদত্যাগ করলো কি করলো আমার কিছুই জানা নেই, এখন হয়তো জানতে পাবো। যদি রাষ্ট্রপতি পদত্যাগ করেন তাহলে স্পিকারের কাছে পদত্যাগ করবেন এবং আগামী 90 দিনের মধ্যে জাতীয় সংসদ একজন নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করবেন। এই হলো সংবিধানের পজিশন। অ্যাক্টিং রাষ্ট্রপতি হিসেবে স্পিকার দায়িত্ব পালন করেন, বাট মূল রাষ্ট্রপতি নির্বাচন করে জাতীয় সংসদ, সেটা 3 মাসের মধ্যে করতে হয়। এটা হলো সংসদের পজিশন। জুলাই সনদ বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিশ্রুতিবদ্ধ বলে আবারও জানালেন বিএনপি মহাসচিব ও এজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বেঙ্গল ডেল্টা কনফারেন্সে বক্তব্য শেষে এই কথা জানান তিনি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ইস্যুতে গুজবে কান না দেবার আহ্বানও জানান মির্জা ফখরুল। এর আগে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, অর্থনৈতিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করছে সরকার। সবগুলো নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, ইরান, যুক্তরাষ্ট্র ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেশের অর্থনীতিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। সরকার চ্যালেঞ্জ মোকাবেলায় লড়াই করছে বলেও জানান মির্জা ফখরুল। We are going through a critical economic as well as political instability, as because globally the conflict between Iran and USA, and also the war between Ukraine and Russia. গণভোটের ইস্যুতে সরকার সংবিধানের দোহাই দিচ্ছে অভিযোগ করে বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, বেশি সংবিধান কচলালে নিজেদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। সকালে রাজধানীতে দলের ঢাকা জেলার রোকন সম্মেলনে তিনি আরও বলেন, জামায়াত মানুষের সংগঠন, 2-1টি বিচ্ছিন্ন ঘটনা দেখে কেউ হতাশ হবেন না। রিপোর্টে জানাচ্ছেন ফাহাদ মোহাম্মদ। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ঢাকা জেলা জামায়াতের রোকন সম্মেলনে অংশ নেন বিভিন্ন ইউনিটের সদস্য ও নেতারা। সম্মেলনে অংশ নিয়ে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, জামায়াতকে নির্মূল করতে বহু ষড়যন্ত্র হয়েছে, কিন্তু কেউ পারেনি। ষড়যন্ত্রকারীরাই দেশ থেকে বিতাড়িত হয়ে গেছে। অভিযোগ করেন, গণভোট নিয়ে সরকার জনগণের সাথে বেইমানি করছে। সমাধান সংসদে না হলে 24 জুলাইয়ের মতো জনগণকে সাথে নিয়ে রাজপথে দাবি আদায় করা হবে। বেশি সংবিধান কসলাইতে যাইয়েন না। সংবিধান কসলাইলে নিজেদের অস্তিত্ব আর খুঁজে পাবেন না। সংবিধানে অনেক কিছু আছে, এখনো হাত দিতে পারেন নাই। হাত দিতে পারবেন কিনা তাও জানি না। আমরা দেখতে চাই জনগণের রায়কে সরকার সম্মান করছে। আমরা এই দাবি পরিত্যক্ত ঘোষণা করব না ইনশাআল্লাহ। এই দাবি আদায় করার জন্য যা দরকার আমরা তাই করে যাব ইনশাআল্লাহ। নৈতিকতার প্রশ্নে কখনো আপোষ না করার ঘোষণা দিয়ে ডাক্তার শফিক বলেন, জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়। দলীয় নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, অপরাধ করলে কোনো ছাড় নেই। বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়। আমরা মানুষ, আমাদেরও ভুল ত্রুটি হয়। আমরা একটা কথা পরিষ্কার বলেছি,
যে অন্যায় আর জামাত ইসলামী একসাথে চলে না, কিন্তু এর দ্বারা এটাও আমরা মিন করছি না যে আমরা কোনো অন্যায় করি না। আমরা মানুষ, আমাদের ভুল হয়, অন্যায় হয়, দোষ হয়, অপরাধ হয়। আমরা আহ্বান জানিয়েছি যারা দেশকে ভালোবাসেন, জাতিকে ভালোবাসেন, আমাদের অন্যায় অপরাধ দেখলে আমাদেরকে ধরে দিন, আমরা কথা দিচ্ছি আমরা সংশোধন করব। দেশে আইন শৃঙ্খলার পরিস্থিতির সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজ মন্ত্রণালয়ের প্রতি মনোযোগ দেওয়ার আহ্বান জানান জামায়াতের আমির। বাংলাদেশ জনগণ চায়। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। গ্যাস সংকটে রাজধানীর রিফিলিং স্টেশনগুলোতে যানবাহনের বাড়তি চাপ দেখা দিয়েছে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না পর্যাপ্ত গ্যাস। যাত্রী পরিবহনেও বিঘ্ন ঘটছে, বাড়ছে জনভোগান্তি। দিনের বেশিরভাগ সময় পাম্পেই চলে যায় যানবাহন চালকদের। আপেল শাহরিয়ারের রিপোর্ট। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সিএনজি ফিলিং স্টেশনের সামনে যানবাহনের দীর্ঘ সারি। ভোর থেকে লাইনে দাঁড়িয়েও মিলছে না গ্যাস। যানবাহনের সারির এমন দৃশ্য বেশিরভাগ ফিলিং স্টেশনগুলোতে। অনেক জায়গায় গ্যাস নেই সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। কয়েকটি পাম্প ঘুরেও গ্যাস না পাওয়ায় হতাশ ভোক্তারা। এই যাইছি সকাল থেকে বই রয়েছে, কোনো গ্যাস নেই। আবার গ্যাস সকালে 5টা-6টা বাজে আহি, সিরিয়াল পাই না। আবার 8টা-9টা বেলা গ্যাস জায়গা। ময়মনসিং থেকে আসছি, কোনো গ্যাস পাই নাই। আজকে এনে 8টার সময় লাইন দিয়েছি, এ বন্ধ। এনে ঢুকছি পরেই বলে যে গ্যাস বন্ধ হয়ে গেছে। আমরা ড্রাইভারটা অদৃষ্ট হয়ে গেছি, কেন প্রতিদিন রাত্রে নাই দিন নাই সারাদিন বৈশাখ গ্যাস পাওয়া যায় না। সিএনজি অটোরিকশা চালকদের ভোগান্তি সবচেয়ে বেশি। গ্যাস নিতে বাড়তি সময় চলে যাওয়ায় কাঙ্ক্ষিত যাত্রী পাচ্ছেন না তারা। এভাবে চলতে থাকলে জীবিকা নির্বাহ কঠিন হয়ে পড়ার শঙ্কায় তারা। 4000 টাকা রুম ভাড়া, খাওয়া দাওয়া, বাল বাচ্চা আছে, কিন্তু আমাদের এটা অনেক কষ্ট হয়ে যাইতেছে। তো এইরকম হলে তো আমরা তো বাঁচবো না, দেখা যায়। আমি এই পর্যন্ত মনে করেন 10টা পামে গেছি, 10টা পামে গিয়ে একটা পামেও কোনো গ্যাস নাই। পিছে সিরিয়াল দিয়া মালিকের জমাও ঠিক মতো দিতে পারি না, সংসারও চালাতে পারি না। পাম কর্তৃপক্ষ জানিয়েছে দিন যত গড়াচ্ছে সংকট তত বাড়ছে। আমাদের মেন লাইনে গ্যাস নাই। আমরা যে যেমন আজ কালকে 12টায় গ্যাস আইছে, সকাল 9:30 পর্যন্ত চলছে, এখন বন্ধ আছে। আমরা বলতেছি এখন চলে যান, কখন গ্যাস আসবে তার কোনো ঠিক নাই। তারপরেও বসে আছে, কেউ যাইতে চায় না, বলে না আমরা গ্যাস নিয়ে যাব। যে কটি ফিলিং স্টেশনে মোটামুটি গ্যাস সরবরাহ আছে তাতেও চাপ সামলাতে হিমশিম অবস্থার কথা জানানো হয়েছে। বাসা বাড়িতেও গ্যাস না থাকায় রান্না সহ নিত্য প্রয়োজনীয় কাজে সমস্যা হচ্ছে বাসিন্দাদের। মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে সমস্যা হচ্ছে বলে জানিয়েছে জ্বালানি মন্ত্রণালয়। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। 2024 সালের আজকের এই দিনে তৎকালীন প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার সাথে দেখা করে জুলাই আন্দোলনকারীদের সন্ত্রাসী আখ্যা দিয়ে তাদের ছাড় না দেবার কথা জানিয়েছিলেন এডিটর্স গিল্ডের ব্যানারে একদল সিনিয়র সাংবাদিক। দেশের আকাশে যখন বারুদের গন্ধ, শত শত লাশ আর আহতদের আহাজারিতে ভারী চারপাশ, তখন রাতে গণভবনে গিয়ে শেখ হাসিনার মসনদকে টিকিয়ে রাখার পক্ষে নিজেদের মতামত জোরালো অবস্থান তুলে ধরেন এডিটর্স গিল্ডের ব্যানারে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকরা। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি তাদের আইন অনুসারে নির্ধারিত হয়, এতে বাংলাদেশের শুল্ক পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না। দুপুরে সিলেট সদর উপজেলার চা শ্রমিকদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, পরিবার পরিকল্পনা ও শিশু সেবা ক্যাম্প উদ্বোধন শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। মন্ত্রী বলেন, বিশ্ববাজারে তেলের দাম বাড়ায় সরকার তেলের দাম বাড়িয়েছে, আপাতত জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। রাজধানীর বাজারে দ্বিগুণ বেড়েছে কাঁচামরিচের দাম, সবজির কেজিতে বেড়েছে 40 টাকা, ডিম, মুরগি, মাছের দামও বাড়তি। ছুটির দিনে বাজারে এসে হতাশ ক্রেতারা দায়ী করছে সিন্ডিকেটকে, আর বরাবরের মতো সরবরাহ কমার অজুহাত বিক্রেতাদের, জানাচ্ছেন শাহাদাত অভ্র। বাজারে এসে পকেট আর পণ্য মূল্যের ফারাক দেখে হতাশ ক্রেতারা।
সপ্তাহ দুয়েক আগে কাঁচামরিচের দাম ছিল 100 টাকার আশেপাশে। এখন মরিচ মানভেদে 260 থেকে 320 টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি হচ্ছে। আমরা বরাবর ভুক্তভোগী হয়ে আসছি, তো এটা এইভাবেই চলছে আর কি। এই জন্য বলার আসলে কিছু নাই, আক্ষেপ করা ছাড়া বলার কিছু নেই। তুলনামূলকভাবে একটু বেশি মনে হচ্ছে কাঁচা বাজারটা, গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহটা একটু বাড়তি মনে হচ্ছে। সবজি সব নষ্ট হয়ে গেছে, আর পানি ডুবে গেছে, সবজিই নাই। শুধু কাঁচামরিচ নয়, পটল করল্লার মতো সবজিও মিলছে না 100 টাকার নিচে। বেগুন 160, গাজর 120, 2 সপ্তাহে 40 থেকে 50 টাকা বেড়েছে এসব পণ্যের দাম। বেগুনের দাম 180 টাকা হয়ে গেছে, যেটা ছিল 120 টাকা। তারপর এটা দাম বেড়েছে 20 টাকা 25 টাকা গত সপ্তাহের তুলনায়। বৃষ্টি এর জন্য কৃষক তুলতে পারে না, দামটা এর জন্য আর কি একটু বেশি। দেন বৃষ্টিটা কমে যাবে, দামটা আবার নিয়ন্ত্রণে চলে যাবে আগের মতো। সপ্তাহ ব্যবধানে কেজিতে 10 থেকে 15 টাকা বেড়েছে পেঁয়াজের কেজিতে। দাম উঠেছে 50 থেকে 55 টাকায়। অতিবৃষ্টির কারণে সাপ্লাই শর্ট আছে, আর তাদের পেঁয়াজ নাকি পচে যাচ্ছে, যদিও এটা অতটা ভ্যালিড রিজন না। গত সপ্তাহের তুলনায় 10 থেকে 20 টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 200 টাকায়। সোনালীর কেজি 330 থেকে 40 টাকা। 290 টাকা 300 টাকা কিনতেছি, আর বিক্রি করতেছি 330 টাকা 340 টাকা। যেই ব্রয়লার আমরা আপনার 170 করে নিছি, এটা এখন 190 করে। ঊর্ধ্বগতি দেখা গেছে মাছের বাজারেও। রুই ও কাতল মাছ বিক্রি হচ্ছে আকার ভেদে 350 থেকে 400 টাকায়, আর চাষের পাঙ্গাস 200 থেকে 220 টাকা। আগে যেগুলো 300 বেচতাম এগুলো 350 ব্যস্ত হয়, যেগুলো 350 বেচতাম এগুলো 400 ব্যস্ত হয়। এর আগে 20-50 টাকা 20-30 টাকা করে বাড়তি। পোলাও চালের দাম দফায় দফায় বাড়ায় নাগালের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় উদ্বিগ্ন ভোক্তারা। শাহাদাত অফরো, এনটিভি নিউজ, ঢাকা। কুষ্টিয়ার দৌলতপুরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর 8 জনকে পুশিন করার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি জানায় ভোর 5টার দিকে উপজেলার প্রাকপুর ইউনিয়নের জয়পুর এলাকায় বিএসএফ এর চর মেঘনা ক্যাম্পের সদস্যরা নদী পথে নারী পুরুষ সহ 8 ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে দেয়। বিজিবির টহল দল তাৎক্ষণিকভাবে সীমান্তে অবস্থান নেয়, ফলে নদী পথেই 8 জনকে পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য হয় বিএসএফ। অবশেষে রাষ্ট্রপতির পদ ছাড়তে বাধ্য হলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। বিকাল 4:15টায় স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের আগ পর্যন্ত অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার। ফ্যাসিস্ট হাসিনার আমলে নিয়োগপ্রাপ্ত এই বিতর্কিত রাষ্ট্রপতি বিভিন্ন সময়ে আলোচনার জন্ম দেন। 24-এর 5 আগস্ট ছাত্র জনতার বিপ্লবের পর শাহাবুদ্দিনের বঙ্গভবন ছাড়ার দাবিতে উত্তাল হয়ে ওঠে দেশ। তবে সে দফায় রক্ষা পান তিনি। তাকে নিয়ে হাস্যরস হয় সামাজিক মাধ্যমে। গত কয়েকদিন ধরে তার পদত্যাগের গুঞ্জন ছিল টক অব দি কান্ট্রি। এর আগে তার মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানান শুক্রবারই বঙ্গভবন ছাড়ছেন শাহাবুদ্দিন। এদিকে শাহাবুদ্দিনের ইস্তফার খবরে সফর সংক্ষিপ্ত করে থাইল্যান্ড থেকে শুক্রবার সকালে দেশে ফেরেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। ভয়াবহ ভাঙনের ঝুঁকিতে 860 কোটি টাকার নির্মাণাধীন পদ্মার ডান তীর রক্ষা প্রকল্প। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 2 কিলোমিটার বাঁধ। হুমকিতে শত শত ঘরবাড়ি, ফসলি জমিসহ গুরুত্বপূর্ণ স্থাপনা। পদ্মার বুকে জেগে ওঠা ডুবোচর বদলে দিয়েছে নদীর গতিপথ। এতে বর্ষা মৌসুমে তীব্র স্রোত আঘাত হানছে জাজিরা প্রান্তে। শরীয়তপুর প্রতিনিধি আব্দুল আজিজ শিশিরের পাঠানো তথ্য ও ছবিতে শওকত করিমের ডেস্ক রিপোর্ট। দানের বেলায় যেমন উদার, ভাঙনেও তেমনি নিষ্ঠুর পদ্মা। বর্ষা এলেই রুদ্রমূর্তি। গেল বছর জাজিরায় 3 শতাধিক বসতবাড়ি, বিস্তীর্ণ এলাকার ফসলি জমিসহ নানা স্থাপনায় ভয়াল থাবা রাক্ষসী পদ্মার। এবারও একই আতঙ্ক। গাং তো ভাঙনের খেলা খেলছে, সেই সঙ্গে কপালও ভাঙছে। ঠেকায় কে? এমন হতাশা নদীপাড়ের মানুষের। নদীটা যদি মধ্যে দিয়ে গভীর থাকতো, কাটালদা স্রোতরা মাঝখান থেকে চলে যেন আমরা একটু আশ্রয় পাইতাম। 5টা ভাঙ্গা দিছে, আমাকে রথের কিছু নাই, এখন বাংলা তো কই যাই কইতারি না। একসময় যে বাঁধ নতুন আশা জাগিয়েছিল, এখন তা
আশা নিরাশার দোলাচলে সর্বনাশা পদ্মার ভাঙনে অব্যবস্থাপনার কারণে। তলদেশে ভরাট হয়ে জেগে ওঠা ডুবোচরে বাধাগ্রস্ত হচ্ছে স্বাভাবিক পানি প্রবাহ। আগ্রাসী রূপ বেড়ে চলেছে তীর ঘেঁষে। ভাঙনে প্রায় 2 কিলোমিটার বাঁধের ক্ষতি। উদ্বিগ্ন নদী তীরের বাসিন্দারা। কত দূরস্থ যদি কাজকর্ম করতো তাহলে আমরা একটা আশাবাদী থাকতে আর পারতাম। কাম হইতেছে ধীরে ধীরে। ভালো করে যদি চর কাটটা না দেয় তাহলে আমাকে এবারেও টিকার কোনো সম্ভাবনা নাই। মারাত্মক ঝুঁকিতে শরীয়তপুরের জাজিরার পদ্মার ডান তীর রক্ষা বাঁধ। 860 কোটি টাকার নির্মাণাধীন প্রকল্প। নদীর সাথে আমরা একসাথে তাল মিলে আমরা চলতে চাই। নদীটি সংরক্ষণ একটি অনেক ব্যয়বহুল একটা বিষয়, সেক্ষেত্রে বাজেটেরও কিছুটা থাকে। সে কারণে দেখা যাচ্ছে যে যতটুকু আমাদের খুব গুরুত্বপূর্ণ এবং যেটুকু না করলে না ঠিক ততটুকুই আমরা প্রোটেকশন দিই। বুকে ডুবোচর, তীরে ভাঙনের চাপ। নদীর চিরন্তন পথ ফিরিয়ে আনা এবং মূল্যবান সম্পদ রক্ষায় খনন জরুরি বলে মনে করেন ভাঙনের শিকার পদ্মার গর্জনে হুমকিতে থাকা এসব মানুষ। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, বিএনপি অন্ধ দলীয়করণে বিশ্বাসী নয়। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় রাজশাহীকে এগিয়ে নিয়ে যাবার কথা বলেছেন তিনি। দুপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল রাজশাহীতে 3 থেকে 18 বছর বয়সী শিক্ষার্থীদের 3 দিন ব্যাপী ফ্রি হৃদরোগ শনাক্তকরণ ও চিকিৎসা কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে ভূমিমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে জানানো হয়, গত 22 জুলাই থেকে 3 দিন ব্যাপী এই কার্যক্রম পরিচালনায় রাজশাহীর পাশাপাশি চীনের 4 জন চিকিৎসক অংশ নেন। এতে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 2600 জন শিশু শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছিল। সার্বিক কার্যক্রমে সহায়ক টিম হিসেবে কাজ করেছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের শিশু হৃদরোগ বিভাগ। গাইবান্ধার গোবিন্দগঞ্জে 4 বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে জিহাদ নামে এক কিশোরের বিরুদ্ধে। পুলিশ জানায়, রোববার কিশোর মাহাদি হাসান জিহাদ শিশুটিকে গাছ থেকে পেয়ারা পেড়ে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণ করে। বিচার চাওয়ায় শিশুটির পরিবারকে ভয় ভীতি দেখিয়ে 5 দিন ধরে অবরুদ্ধ করে রাখে জিহাদের পরিবার। খবর পেয়ে গতকাল রাতে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। শিশুটির পিতা বৃহস্পতিবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে আসামি জিহাদ পলাতক রয়েছে। লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাঙ্কি বিতরণ করা হয়েছে। বেলা 11টায় বাগেরহাটের রামপাল উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চত্বরে সুপেয় পানির সংকটে থাকা পরিবারের মাঝে এ ট্যাঙ্কি বিতরণ করেন পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেন, সুপেয় পানির তীব্র সংকটে থাকা উপকূলের মোংলা ও রামপালের দরিদ্র মানুষের মাঝে আপাতত 3000 পানির ট্যাঙ্কি বিতরণ করা হচ্ছে। নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীর পরিবর্তে বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছেন সাধারণ গ্রাহকেরা। শহরের সাতমাথায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা অবিলম্বে নেসকোর প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের জোর দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয়। জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ এ সময় উপস্থিত ছিলেন। নাটোরের বড়াইগ্রামে গৃহহীন শতবর্ষী মা ও মেয়েকে নতুন টিন শেডের ঘর বানিয়ে দিল স্বেচ্ছাসেবী একটি সংগঠন। দুপুরে সংগঠনের প্রতিষ্ঠাতা শাহাদাত উল্লাহ নূর নবনির্মিত ঘরটি হস্তান্তর করেন। এলাকাবাসী জানায়, গড়মাটি গ্রামের শতবর্ষী ফাতেমা খাতুন তার একমাত্র বিধবা মেয়ে মানিকজান এলাকার মানুষের সাহায্যে জীবিকা নির্বাহ করেন। সম্প্রতি ঝড়ে তাদের বসত ঘরটি ভেঙে পড়ে যায়। গণমাধ্যমে বিষয়টি আসার পর সাহায্যের হাত বাড়িয়ে দেয় সংগঠনটি। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিকেলে পদত্যাগপত্র গ্রহণ করে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন বীর বিক্রম। পরে এক সংবাদ সম্মেলনে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, রাষ্ট্রপতির পদত্যাগ গুরুতর ঘটনা। এই পদত্যাগের মধ্য দিয়ে সব ধোঁয়াশা কেটে গেছে। বলেন, মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও রাষ্ট্রপতি বর্তমান সরকারের প্রতি পূর্ণ সমর্থন ও শ্রদ্ধা দেখিয়ে গেছেন সবসময়। খান আলমের রিপোর্ট।
গত কয়েকদিন ধরেই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ ঘিরে নানা গুঞ্জন ছিল। অবশেষে তার অবসান হলো। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন গুরুতর অসুস্থতার কথা। বলেছেন হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছেন তিনি। মাঝে মাঝে ক্ষণিক অচেতন হওয়ার কথাও জানিয়েছেন। শারীরিক ও মানসিক অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির দায়িত্ব পালন সম্ভব নয় উল্লেখ করে তিনি সংবিধানের 50(3) অনুচ্ছেদ অনুযায়ী পদত্যাগের কথা জানিয়েছেন। বিকেল 5টা 1 মিনিটে এই পদত্যাগপত্র স্পিকার হাফিজউদ্দিন আহমেদের কার্যালয়ে পৌঁছায়। সাথে সাথেই তিনি সেটি গ্রহণ করেন। মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন 5টা 1 মিনিটে আমার নিকট পদত্যাগপত্র দাখিল করেছেন। সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন স্পিকার। সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি। জাতীয় সংসদের শপথ কক্ষে সংবাদ সম্মেলনে রাষ্ট্রপতির পদত্যাগের ইস্যুতে কথা বলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। এই পদত্যাগের মাধ্যমে ধোঁয়াশা কেটে গেছে জানান তিনি। বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ একটি গুরুতর ঘটনা। এর সাথে দেশের ভালো মন্দও জড়িত। আমরা আশা করি এই পদত্যাগের ফলে সকল ধোঁয়াশা পরিষ্কার হলো। মাফিয়া সরকারের সময় মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচিত হলেও জনগণের ভোটে নির্বাচিত সরকারকে সমর্থন করায় তার প্রশংসা করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও বর্তমানে জনগণের ভোটে যে সরকার নির্বাচিত হয়েছে তার প্রতি তিনি সমর্থন এবং শ্রদ্ধা প্রকাশ করেছেন সবসময়। আমি তার মঙ্গল কামনা করি। স্পিকার হিসেবে যেদিন শপথ নিয়েছেন সেদিনই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবেও শপথ নেওয়ার কথা জানান হাফিজউদ্দিন আহমেদ। যেদিন আমি স্পিকার হিসেবে শপথ নিয়েছি সেদিনই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবেও শপথ নিয়েছি যদি প্রয়োজন হয়। সংবিধানের 123 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করলে পরবর্তী 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে জাতীয় সংসদ। খান আলামিন, এনটিভি নিউজ, ঢাকা। পূর্ণ মেয়াদ শেষ না করেই রাষ্ট্রপতির দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন মোহাম্মদ শাহাবুদ্দিন। গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণের দাবিতে আন্দোলন শুরু হয়। পাবনা জেলা ছাত্রলীগ ও যুবলীগের নেতৃত্বে থেকে উঠে আসা মোহাম্মদ শাহাবুদ্দিন জেলা জজ ও দুদকের কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন। সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের জীবন বৃত্তান্ত জানাচ্ছেন তামজিদ সুমন। 2023 সালের 24 এপ্রিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মোহাম্মদ শাহাবুদ্দিন। শপথের পূর্বে আলোচনায় সেভাবে তার নাম শোনা না গেলেও সবাইকে অবাক করে আওয়ামী লীগ সরকার তাকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করে। দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেয়ার 1.5 বছরের মাথায় গণঅভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনা সরকারের। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয়ার পর মোহাম্মদ শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি হিসেবে মানতে পারেনি আন্দোলনকারী শিক্ষার্থীরা। ফ্যাসিস্ট সরকারের সহায়ক দাবি করে তাকে অপসারণের দাবি জানায় তারা। সে সময় সাংবিধানিক সংকট তৈরি হতে পারে এমন কারণে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করে যান মোহাম্মদ শাহাবুদ্দিন। সাংবিধানিক নিয়ম অনুযায়ী তার দায়িত্বকাল 2028 সালের 23 এপ্রিল শেষ হওয়ার কথা। তবে এর মাঝেই শুক্রবার বিকেলে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সদ্য বিদায়ী এই রাষ্ট্রপতি 1949 সালের 10 ডিসেম্বর পাবনা শহরে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে 1966 সালে রাধানগর মজুমদার একাডেমি থেকে এসএসসি, 1968 সালে পাবনা এডওয়ার্ড কলেজ থেকে এইচএসসি এবং 1971 সালে বিএসসি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে মনোবিজ্ঞানে স্নাতকোত্তর ও এলএলবি ডিগ্রি সম্পন্ন করেন। মোহাম্মদ শাহাবুদ্দিন পেশাগত জীবনে একজন বিচারক, প্রশাসক হিসেবে সুপরিচিত। 1982 সাল থেকে চাকরি জীবনে অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। পরবর্তীতে 1998 থেকে 2000 এই 2 বছর প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন সদ্য বিদায়ী এই রাষ্ট্রপতি। গত 3 মাস ধরে মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম করতে গেলে উনি আমার সালাম নিতেন না। তা আমি দেখতাম যে ওনার চরণের ধুলো আমি পাই না। আমার মিশ্র প্রতিক্রিয়া হচ্ছিল যে উনি কেন আমার সালাম নেন।
অবসরের পর 2011 থেকে 2016 পর্যন্ত তিনি দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে কাজ করেন। তার নেতৃত্বে পদ্মা সেতু প্রকল্পের দুর্নীতির অভিযোগের অনুসন্ধানে বিশ্বব্যাংকের অভিযোগকে ভিত্তিহীন হিসেবে চিহ্নিত করে রিপোর্ট উপস্থাপন করা হয়েছিল। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মুক্তিযুদ্ধের একজন সংগঠক ছিলেন। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি পাবনা জেলা স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। রাজনৈতিক জীবনে তিনি পাবনা জেলা ছাত্রলীগ ও যুবলীগের সভাপতি দায়িত্ব পালন করেন। এছাড়াও 2020 সালে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য নির্বাচিত হন তিনি। কর্মজীবনের বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালন করলেও রাষ্ট্রপতি হিসেবে পূর্ণ দায়িত্ব পালন করতে পারলেন না মোহাম্মদ শাহাবুদ্দিন। মেয়াদ পূর্ণ হওয়ার প্রায় 1.5 বছর আগেই পদত্যাগ করলেন বিদায়ী এই রাষ্ট্রপতি। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি থাকা অবস্থায় যেসব গণহত্যা ঘটেছে তিনিও তার সহযোগী ছিলেন বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, দেরিতে হলেও রাষ্ট্রের ঘাট থেকে স্বৈরাচারের দোসর নেমে গেছে। রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলীয় নেতারা সরকারি বাসভবনে রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে প্রেস ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন। বলেন, সদ্য সাবেক রাষ্ট্রপতির কোনো অপকর্ম প্রমাণিত হলে তাকেও বিচারের মুখোমুখি করা দরকার। আর স্বৈরাচার শেখ হাসিনার একজন দোসরকে সরকার এতদিন রাষ্ট্রপতি পদে বহাল রেখেছিল, এটা অকল্পনীয় বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে নতুন অস্থায়ী রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান বিরোধী দলীয় নেতা, আশ্বাস দেন সব ধরনের সহযোগিতার। যে মানুষটা স্বৈরাচারের দূষর ছিল তাকে সরকার রেখে দিল এবং জোর করে তাকে দিয়েই জাতীয় সংসদের প্রথম অধিবেশনের উদ্বোধনী দিনে আমাদেরকে ভাষণ শোনানোর কসরত করা হলো। আমরা বিরোধী দল তার প্রতিবাদ করলাম। যিনি গণহত্যার সাক্ষী নন, সহযোগী ছিলেন, কিন্তু সরকারি দল তাই করলো। আমরা সংসদ থেকে ওয়াকআউট করলাম। দেরিতে হলেও জাতির ঘাট থেকে স্বৈরাচারের একটা কালো ছায়া সরে গেল। এই জন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। এদিকে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে গুম, খুন আর জুলাই গণহত্যার দায় এড়াতে পারেন না সদ্য বিদায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। এ কারণে তাকে দ্রুত গ্রেফতারের দাবি জানান তিনি। 24-এর অভ্যুত্থানের সময়কালে যে গণহত্যা হয়েছিল, সেই গণহত্যা তিনি তো থামানোর কোনো উদ্যোগ নেনই নাই, বরং গণহত্যার যারা সহযোগী, গণহত্যা যারা ঘটিয়েছেন সেই তাদের সহযোগী হিসেবে তিনি ভূমিকা পালন করেছেন এবং পরবর্তীতে তিনি তার কথার মধ্য দিয়ে তার যে রাষ্ট্রপতি হিসেবে শপথ সেটাও তিনি ভঙ্গ করেছেন। যিনি একবার বলেন যে শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র দিয়েছেন, আর একবার বলেন যে তার কাছে আসলে কোনো পদত্যাগপত্র নেই। এই ধরনের দ্বিমুখী বক্তব্য যিনি প্রদান করেন এত সেন্সিটিভ একটা ইস্যুতে, তিনি আসলে রাষ্ট্রপতি পদে থাকার যোগ্যতা রাখেন না। খেলার খবর, ক্রিকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাটিতে 2 টেস্টে ভালো করতে হলে বাংলাদেশের টপ অর্ডারের ব্যাটারদের রান না করার বিকল্প দেখছে না সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। একই সঙ্গে চোট থেকে পুরোপুরি সেরে না উঠলে নাহিদ রানাকে খেলানোর পক্ষেও নন তিনি। পুরান ঢাকায় একটি ক্রিকেট একাডেমি উদ্বোধনে গিয়ে কথা বলেন সুজন। এ নিয়ে দেখুন নিলয় মজুমদারের রিপোর্ট। সম্প্রতি বাংলাদেশের টেস্ট ব্যাটিংয়ের সবচেয়ে বড় আক্ষেপ টপ অর্ডারের ব্যর্থতা। জিম্বাবুয়েতেও রানের দেখা পাননি জয় সাদমানরা। 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে যাওয়ার আগে তাই ব্যাটিংটা নিয়ে চিন্তায় আছেন অনেকেই। এই বাংলাদেশ আর ওই বাংলা, আমি বলবো যে বাংলাদেশ ছেলেরা ভালো খেলছে টেস্ট ম্যাচে, বাট আমার মনে হয় যে আমাদের টপ অর্ডার ব্যাটিংটা ভেরি ইম্পর্টেন্ট হবে সত্যি কথা বলতে এই কন্ডিশনে। বিকজ মানে অস্ট্রেলিয়ার যে ট্রায়ো পেস বোলিং আছে তারা ডেফিনেটলি সমীয় জাগানো বোলার, বিশ্বের সেরা বলার, 3টাই সেরা বোলার। তো ওইখানে আমাদের চ্যালেঞ্জ থাকবেই। বাট হ্যাঁ, আমরা ভালো ক্রিকেট খেললে অবশ্যই, আমি যেটা বললাম উইকেট কেমন হবে আমি জানি না, তো আমাদের জন্য নতুন ম্যাচে আমি ডারউইনের উইকেট তো ভালো হওয়ার কথা আমি যতটুকু জানি টেস্ট ম্যাচের জন্য। বাট তারপরেও ওরা কীরকম উইকেট বানাচ্ছে আমাদের জন্য এটা তো আমরা বলতে পারবো না। তো আই বিলিভ যে আমরা ভালো ক্রিকেট খেলি। আমরা জিম্বাবুয়ের সাথে খুব একটা ভালো খেলিনি টেস্ট ম্যাচে, লাস্ট টেস্ট ম্যাচে, বাট এখান থেকে কামব্যাক করার জন্য আমার অনেক অস্ট্রেলিয়া শুড বি ভেরি গুড অপোনেন্ট। চোটের কারণে অনিশ্চিত পেসার নাহিদ রানা ওয়াজিদের বিপক্ষে প্রথম টেস্টে না খেলাটা একরকম নিশ্চিত। একই সঙ্গে শুক্রবার নিজের বিবাহিত জীবন শুরু করায় বর্তমান বিশ্বের অন্যতম দ্রুতগতির বলারকে পুরো সিরিজে পাওয়া নিয়ে শঙ্কা আছে। আমি মনে করি যে যদি নাহিদ না যেতে পারে সেটা আমাদের জন্য একটা সেটব্যাক, বাট তারপরও আমার মনে হয় যে ওকে যদি আসলে বেশি ইনজুরি থাকে তাকে সময় দেওয়া উচিত। আমার মনে হয় যে অস্ট্রেলিয়া সিরিজটা না খেলে সময় দেওয়া, যাতে জোর করে আবার না খেলে যেটা বাড়ানো হয়।
বাট আমি মনে করি রিকভারি করে ফেলবে হয়তো, বা যদি খেলা তো খুব ভালো, না খেললেও বাকি যারা আছে তারাও ক্যাপেবল আছে। বর্তমানে যুব দলের পরামর্শক হিসেবে নতুন দায়িত্বকেই গুরুত্ব দিচ্ছেন বাংলাদেশের এই সাবেক অধিনায়ক। শুক্রবার বিকালে পুরান ঢাকা ক্রিকেট একাডেমি উদ্বোধন উপলক্ষে তার মতো হাজির হয়েছিলেন জাতীয় দলের বর্তমান ও সাবেক অনেক ক্রিকেটার। নীলা মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা।